আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকের এই আলোচনায় সাম্প্রতিককালে বিশেষ করে ঈদের আগের রাত থেকে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ অনেকটাই আমূল ভাবে বদলে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, সেসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা জানেন যে ঈদের আগের রাতে জাতির উদ্দেশ্যে বা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবার জন্য প্রথা অনুযায়ী সরকার প্রধান বক্তব্য রাখেন টেলিভিশনে বা রেডিওতে, টেলিভিশন রেডিওর মাধ্যমে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসও সেটা করেছেন। বাট সারপ্রাইজিংলি এই ধরনের শুভেচ্ছা বার্তার মধ্যে যে বিষয়গুলো আসবার কথা নয়, সেই বিষয়গুলোকে তিনি আলোচনার মধ্যে নিয়ে এসছেন। যেমন ধরেন, পোর্টের প্রসঙ্গ তিনি নিয়ে এসছেন, করিডোরের প্রসঙ্গ তিনি নিয়ে এসছেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা হচ্ছে গত কয়েক মাস ধরে, সেটা হচ্ছে নির্বাচনের। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন সংক্রান্ত একটা রোডম্যাপ চাইছিল, নির্বাচন কবে হবে সেই ঘোষণাটা চাইছিল। এক ধরনের টানাপোড়েন আমরা দেখছিলাম সরকার এবং প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির মধ্যে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে। সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে ডিসেম্বর হচ্ছে কাট অফ লাইন, অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেনাবাহিনী আর বাইরে থাকতে চায় না, তারা ব্যারাকে ফেরত যেতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার মিত্ররা, যদিও তার বেশ কিছু মিত্র এখন এদিক সেদিক করছে, মিত্ররাও স্বীকার করবে না, বিএনপি হয়তো বুঝতে চাইছে না, কিন্তু একটু চোখ কান খোলা রাখলে, মোটামুটি বুদ্ধি থাকলে বোঝা যায় যে তাদের অনেক মিত্রই নানা প্রলোভনে প্রলুব্ধ এখন। আমি অবশ্যই মিত্র হিসেবে জামাতের কথা বলছি না, জামাতের সঙ্গে বিএনপির দূরত্বটা অনেক দিনের, এবং জামাত মোটামুটি যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, তারা একটা মনে করছে যে তারা এখন যথেষ্ট পরিমাণে শক্তিশালী। যদিও বাংলাদেশের ভোটের হিসেব নিকেশ সেটা কখনোই বলে না। হ্যাঁ, জামাত রাজপথে শক্তি প্রদর্শন করতে পারে, এবং ইতিমধ্যেই নতুন যে রাজনৈতিক দল, যার এখনো রেজিস্ট্রেশন হয়নি, যার কোনো গঠনতন্ত্র এখনো নেই, যার ঘোষণাপত্র নেই, সেই দলটিও মোটামুটি অনেকে মনে করছেন বেশ সম্ভাবনাময়, এবং সেই দলের সঙ্গে জামাতের একটা ঘনিষ্ঠতা আমরা সবাই লক্ষ্য করছি। এটাও বলে রাখা অত্যুক্তি হবে না যে অনেকে মনে করেন এনসিপি আসলে জামাতেরই একটা উইং, একটা আউটসোর্সিং প্ল্যাটফর্ম, লাইক এবি পার্টি অ্যান্ড মেনি আদার পলিটিক্যাল প্ল্যাটফর্মস। জামাত চেষ্টা করছে ইসলামী আন্দোলনের সঙ্গে, হেফাজত ইসলামের সঙ্গে একটা সম্পর্ক গড়বার জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই দুটো ইসলামী আন্দোলনের মধ্যে রাজনৈতিক সংগঠন, হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, তবে শক্তি হিসেবে, অর্থাৎ সভা সমাবেশ বা রাজপথে অ্যাজিটেশন তৈরি করবার জন্য তারাও যথেষ্ট শক্তি এবং সক্ষমতা রাখে, এবং তাদের উপরে নিপীড়ন নির্যাতনও বিগত সরকারের আমলে কম হয়নি। আবার শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা সক্ষতা আমরা লক্ষ্য করেছি। যাই হোক, এই শক্তিগুলোকে একসঙ্গে করবার একটা জামাতের প্রকাশ্য এবং অপ্রকাশ্য তৎপরতা আছে। সেখানে একটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না, তবে এনসিপি জামাত হয়তো একসঙ্গে থাকবে। একই সঙ্গে বিএনপির কিছু মিত্রকে, তাদের মধ্যে বামপন্থীরাও আছে, এনসিপি হয়তো বামপন্থী ডানপন্থী সবপন্থী আছে, তাদের ক্লোজ করবার চেষ্টা করছে, বা এমনকি হয়তো বিএনপির মধ্যে থাকা যারা মনোনয়ন পেতে না পেতে পারেন, তাদেরকেও তারা টানবার চেষ্টা করবে, কেননা তারা ক্ষমতাসীন শক্তির ব্লেসিংস আছে, তারাই ভবিষ্যতে ক্ষমতা, এখন তো তারা যথেষ্ট ক্ষমতাবান, এদেরকেও তারা টানতে পারে। ইসলামী আন্দোলনের সঙ্গেও হয়তো এই সক্ষতাটা থাকতে পারে, হেফাজতের সঙ্গে জামাতের এই সক্ষতা শেষ পর্যন্ত কতটা থাকবে আমি সেও নই। এটা ডিপেন্ড করবে আসলে বিএনপি কতটা শক্তি প্রদর্শন করতে পারবে, বা নির্বাচনের দাবি আদায়ে কতটা মাঠে তৎপরতা দেখাতে পারবে, তার উপরে নির্ভর করবে হেফাজতের ভূমিকাটা। কিন্তু আমি যেই প্রসঙ্গে আলোচনা করছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপিরও চাওয়া ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ, তারা মনে করে আরো আগে নির্বাচন হতে পারে। সারপ্রাইজিংলি ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এপ্রিল মাসে নির্বাচন হবে, এপ্রিলের প্রথমার্ধে। এর আগে তিনি বলছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তিনি তার কথা ঠিক রেখেছেন এপ্রিলের মধ্যে। তবে তিনি শুধু তার কথা ঠিক রাখেননি, এই তার কথার মধ্যে তিনি জামাতের চাওয়াটাকেও পূরণ করেছেন, জামায়াত ইসলামের চাওয়াটা পূরণ করেছেন। জামাত এতে হ্যাপি, এনসিপিও অখুশি নয়, যদিও তারা ওই সংস্কার বিচার এই কথাগুলো বলছে।
একই কথা বিএনপির কোনো কোনো মিত্র বলছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটাই ঠিকঠাক মতো হতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মতো হতে হবে, কিন্তু কনোটেশনটা আসলে বুঝতে হবে কি আসলে আমরা চাইছি। নিঃসন্দেহে আমরা সংস্কার চাই, সংস্কারটা একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। বিচার চাই, কিন্তু বিচার আসলে সরকার তো করে না, বিচার কোনো রাজনৈতিক দল করে না, বিচার করে বিচার বিভাগ। তো তাকে আপনি ডিকটেট করতে পারেন না শাহবাগের মতো আন্দোলন করে বা অন্য কোনো আন্দোলনের মধ্য দিয়ে। হ্যাঁ, সরকার যে কোনো অপরাধীকে বিচারের আওতায় আনতে পারে এবং সেই চেষ্টাটা সরকারের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে ভুলভাল প্রচুর আছে, সেগুলোকে কারেকশনেরও কিছু কিছু চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আর সত্য বলতে অস্বীকার, মানে সত্য বলতে দ্বিধাগ্রস্ত হয়ে আসলে লাভ নেই। এবং একটা অবাস্তব এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন বাস্তবত একটা অবাস্তব প্রস্তাব। রোজার মধ্যে কেউ ক্যাম্পেইন করতে পারবে না, কারণ প্রথমার্ধটা রোজার মাত্র 15 দিনের মাথায়। তখন ওয়েদার ভালো থাকবে না, না থাকবার আশঙ্কা, কালবৈশাখীর আশঙ্কাও থাকে। এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক এক্সামগুলো তখন থাকে। বাস্তবতা আসলে যেটা আমি মনে করি, এটা একটা আই ওয়াশ বা একটা মিথ্যেটো। নির্বাচনটা আসলে সরকার এখনো, এপ্রিল তো পরের কথা, জুনও আমার কাছে মনে হয় না। এই নির্বাচন 2026 ডিসেম্বর, এমনকি 2027 বা কারো কারো ভাষায় 3-4 বছরও কেউ কেউ স্বপ্ন দেখে চাইতে পারে। ডিসেম্বরে, আমি বারবার আগেও বলেছি, ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন না হয়, বাংলাদেশে কবে নির্বাচন হবে, কি ধরনের নির্বাচন হবে, সেটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আরো কথা আছে, আসলে দেশটা খুব একটা ভালো অবস্থায় নেই। এই আওয়ামী ফোবিয়া একটা শুরু হয়েছে। আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ এত অপরাধ করেছে ক্ষমতায় থেকে, বিশেষ করে ক্ষমতায় সরকারে যারা ছিলেন, তাদের আশেপাশে যারা ছিলেন। আমি সারা দেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থককে দোষী করতে চাই না, তবে হ্যাঁ, তাদের একটা অপরাধ, নৈতিক অপরাধ আছে, যে তারা ওই অপরাধীদের সমর্থন দিয়ে গেছেন, শেষ পর্যন্ত প্রতিবাদ করেননি, কিংবা গত কয়েক মাসে তাদের কেউ আসলে প্রকাশ্যে বলেননি যে হ্যাঁ, আমাদের দল, আমাদের সরকার অপরাধ করেছে, এই অন্যায়গুলো করেছে। ফরগেট অ্যাবাউট 14 ইয়ার্স, 15 ইয়ার্স, 13 ইয়ার্স, জাস্ট জুলাই অগস্টে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, সেটার জন্য কোনো রকমের অনুতাপ তাদের মধ্যে নেই। এটা তাদের অপরাধ, এবং এই অপরাধের জন্য তাদের আসলে যথেষ্ট বেগ পোহাতে হবে। বাট আমি প্রথম থেকে বলছি, কাউকে আমি নির্বাচনের বাইরে রাখার পক্ষপাতী না, প্রতিটি অপরাধের শাস্তির পক্ষপাতী। এবং পলিটিক্স আসলে ব্যান করে হয় না, সেটা আমি বহুবার বলেছি। যদি আমরা জানি যে একমাত্র সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেলেন, কেউ কিছু জানে না, বোঝে না, এমনকি নিষ্পাপ স্বরাষ্ট্র উপদেষ্টাও কিছু বোঝেন না, উনি জানতেন না যারা এর সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিবেন, এত কিছু ঘটে গেল। এবং সেই সুযোগে, সেই অজুহাতে কিছু হইচই, যমুনার সামনে বিক্ষোভ, শাহবাগে বিক্ষোভ, দুদিনের বিক্ষোভের, অল্প কিছু মানুষের বিক্ষোভের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হলো, সাময়িকভাবে যদিও বলা হচ্ছে। কিন্তু আব্দুল হামিদ ফিরে এসছেন, এবং তিনি সাবেক রাষ্ট্রপতি, অপরাধী হতে পারেন, কিন্তু রাষ্ট্রপতিদের কিছু কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে রেখেছে, কিছু কিছু সম্মান দিয়ে রেখেছে, এটা একটা প্রতিষ্ঠান। অপরাধ করলে যদি আইন পারমিট করে, আপনি বিচার করেন, কিন্তু এই যে অজুহাতে আওয়ামী লীগকে নিয়ে এত হইচই করে দ্রুত ব্যান করে দেওয়া হলো, তখন কি আওয়ামী লীগের ব্যান উইথড্র করা হবে? আব্দুল হামিদ যখন ফেরত আসলেন, আবার এর মধ্যে তো গেল না, শেখ হাসিনার আত্মীয় শেখ কবির কিন্তু দেশের বাইরে চলে গেছে, হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না, আমি জানি না। কিন্তু কথা হচ্ছে যে এই এই জিনিসগুলো আসলে রাষ্ট্রের, সরকারের নানা দুর্বলতা কিন্তু মোচিত করছে। অনেকে অনেক কথা বলেন, নানা ষড়যন্ত্রের কথা আমি নিজেও বলেছি, নানা চক্রের কথা বলেছি। অনেকে আলোচনার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি নিজেও হয়তো ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তাকে দেখলেই অনেকে স্যার 5 বছর দালালদের কথা শুনবেন না, সেটা বলেন, এবং তিনি হয়তো তাতে উৎপীড়িত হন। আবার নিন্দুকেরা যৌক্তিকভাবে বা হয়তো এমনিতেও বলেন যে তিনি তো নানা রকমের সুযোগ সুবিধা নিয়ে চলেছেন, তার গোটা গ্রামীণ সংক্রান্ত যা কিছু আছে, সকল ধরনের আইনি সুযোগ সুবিধা, লাইসেন্স, ট্যাক্স, ম্যান পাওয়ার থেকে শুরু করে এমন কোনো লাইসেন্স নাই তারা নিয়ে নিচ্ছেন না। এগুলো সমালোচনা আছে, কিন্তু এগুলো আমরা জানি। আমার প্রশ্ন,
এগুলো প্রফেসর ইউনূসও জানেন। কিন্তু আমার প্রশ্ন, দেশের ভেতরে এমন অনেক কিছু হচ্ছে যেগুলো শেখ হাসিনার সরকারের আমলের সঙ্গে তুলনীয়, এবং অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। যে 15 বছরের শাসনের সঙ্গে যদি 10 মাসের তুলনা করি, লুটপাট, দুর্নীতি, প্রমোশন, বদলি, বাণিজ্য, নানা ক্ষেত্রে এই যে অনেক সময় আমরা আলোচনা করলাম না, যে এই যে এনসিপির যে ইফতার পার্টি বহুল আলোচিত, সেই ইফতার পার্টির টাকা কোত্থেকে এসছে বের করা কি দুষ্কর? আমার কাছে তো মনে হয় না। অন্তত সিংহভাগ টাকা কারা দিয়েছে সে কথা তো আমি নিজেও বলতে পারি। সো এই 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 যে চাঁদাবাজি যা হচ্ছে, দোষটা হয়তো একটা রাজনৈতিক দলের উপরে চাপানো হচ্ছে, কিন্তু আসলে কে করছে, কারা করছে, সরকারের থেকে কারা করছে, এগুলো কি প্রফেসর মোহাম্মদ ইউনূস জানেন না? না জানাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেননা যে এজেন্সিগুলো বাংলাদেশে কাজ করে, গোয়েন্দা সংস্থাগুলো, তাদের এগুলো জানবার কথা। আমি তাদেরকে এতটা অদক্ষ মনে করি না, এবং আমি বিশ্বাস করি তারা এগুলো তাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানেন। সেই অর্থে প্রফেসর মোহাম্মদ ইউনূসও জানেন। জেনে বুঝে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন। যদি ব্যবস্থা না নেন, এটা দায়িত্ব তাকে নিতে হবে। আমি তার প্রতি সমস্ত শ্রদ্ধা, আমার যেটুকু ভালোবাসা সেটুকু রেখেই বলছি, দায় কিন্তু তাকে নিতে হবে। এবং আমি এই কথা বলতে চাই খুব দৃঢ়চিত্তে, দৃঢ়তার সঙ্গে। আজকে যা কিছু হচ্ছে, যেমন আমরা অতীতের সব কিছু জানি, এই 10 মাসে যা কিছু হয়েছে, এবং এই যে আমাদের এত রক্তদান, আত্মত্যাগ, এই যে এত স্বপ্ন সব যে ধূলিসাৎ হয়ে গেল, মাটিতে মিলিয়ে গেল, তার দায় কিন্তু দায়িত্বে যারা আছেন তাদের প্রত্যেককে নিতে হবে। এবং এই চক্রের মধ্যে এই সরকারে যারা আছেন, সরকারের আশেপাশে যারা আছেন, নানান নামে নানান পদ নিয়ে, প্রত্যেকের আমলনামা কিন্তু লেখা হচ্ছে। প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের, কে কোথায় কি করছেন, কোথায় যাচ্ছেন, দিনে রাতে কে কার থেকে টাকা নিচ্ছেন, কে কাকে কিভাবে ব্ল্যাকমেইল করছেন, প্রত্যেকটা জিনিস। এবং এগুলো কিন্তু আজকে যেমন শেখ হাসিনার বিচার আইনে হবে, শেখ হাসিনার বিচার যে যেভাবেই বলুক না বলুক, তার সঙ্গী সাথী অপরাধীদের বিচার যেমন আদালতে হবে, জনতার আদালতে হবে, তেমনি ভাবে আজকে যারা এইসব অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরও সবাইকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেটা জনতার কাঠগড়ায় হোক, সেটা আদালতে হোক। এবং অনেকে হয়তো দেশ ছাড়বার পরিকল্পনা করছেন, আমরা তো খবরাখবর কিছু পাই, ভিসা টিসা করাবার চেষ্টা করছেন, কোথায় কোথায় অপরচুনিটি যাচ্ছে সেগুলো সন্ধান করবার চেষ্টা করছেন। খুব বেশি সুবিধা হবে না, কারণ গোটা প্রক্রিয়াটাকে জটিল করে ফেলা হয়েছে। সো এখানে অনেকেই একটা আশা আলো দেখছেন, ঐতিহাসিক ঘটনা হিসেবেও বিএনপি নেতৃবৃন্দটিকে বলছেন, যেটি একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। 13 তারিখে সম্ভবত লন্ডনে প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হওয়ার কথা। আমি যতদূর শুনেছি বা আমি যতদূর জানি, যে এই বৈঠকটির ব্যাপারে আলোচনা, উৎসাহ প্রকাশ করা হয়েছে সরকারের দিক থেকে। এবং মিস্টার তারেক রহমান শেষ পর্যন্ত সম্মতি দিয়েছেন আলোচনায় অংশ নেবার জন্য। লক্ষণ দেখে যেটা বোঝা যায়, কথাবার্তা যেটা হয়, আমি প্রথমত এটা বলতে চাই যে এই জায়গায় তারেক রহমানকে অনেকেই ধন্যবাদ দিবেন, যদিও তার দলের কথা সরকার এখন পর্যন্ত একেবারেই শোনেনি। যতবার সরকার ডেকেছে, নানা কমিশন তাদেরকে ডেকেছে, তারা সহযোগিতা করেছেন, তারা গিয়েছেন, তারা তাদের প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু সরকার আমলে নেয়নি সেগুলো। সরকার বরং অন্যদের কথা আমলে নিচ্ছে, এবং সেটা অত্যন্ত স্পষ্ট। তারপরেও তারেক রহমান এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সম্মতি দিয়েছেন, রাজি হয়েছেন, সেটার জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেকেই বলছেন যে তারেক রহমান সম্পর্কে নানা রকমের প্রোপাগান্ডা, নানা রকমের নেতিবাচক কথাবার্তা বহু বছর ধরে আছে। আমরা শুনেছি সত্য মিথ্যে বিচার বিশ্লেষণ জনগণ করবেন। তবে ইদানিংকালে এটাও বলা হচ্ছে যে তিনি অনেক সংযত, অনেক পরিমিত
বয়সের তুলনায় তাকে আসলে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন নিতে নিতে হচ্ছে, এবং সেই হিসেবে তিনি যথেষ্ট পারঙ্গমতা দেখাচ্ছেন, এবং তিনি তার বক্তৃতা অনেকের মধ্যে সাম্প্রতিককালে আশা জাগিয়েছে। তাদের সংস্কার প্রস্তাব, সরকার যদি এখন সংস্কার বলছে, গত কয়েক বছর আগেই তারা সংস্কার প্রস্তাব দিয়ে সেটা নিয়ে সারা দেশের নেতাকর্মীদের তৈরি করছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করছেন। এই কাজগুলো তারা করছে না, এবং এটাও একটা দিক যে তারেক রহমান আসলে ঠিক সেই 2001 থেকে 6 ক্ষমতাসীন দলের বা প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান নয়, তিনি কার্যত বিএনপির এখন নেতা। বেগমটি অবশ্যই দলের প্রধান নেত্রী, কিন্তু কার্যকর নেতা হচ্ছেন তারেক রহমান, এবং একজন পোর খাওয়া, নিপীড়ন, নির্যাতন, সমালোচনা, ঘৃণা, এগুলোর মধ্য দিয়ে নিজেকে তৈরি করা একজন পোর খাওয়া মানুষ। কিন্তু এই বৈঠকে কি হতে পারে? আমার 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 ধারণা যে বিএনপির পক্ষ থেকে হয়তো সরকারকে পূর্ণ সহযোগিতার কথা বলা হবে, যেহেতু তারা সৌজন্যতাটা, ভদ্রতাটা দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে বিএনপি নির্বাচন ডিসেম্বর মধ্যে তাদের যে দাবি সেখান থেকে সরবে বলে আমার কাছে মনে হয় না। এবং বিএনপি যদি এখানে কোনো ছাড় দেয়, আমি মনে করি বিএনপি আসলে তার এতদিনের যেটুকু অর্জন, সেটা অনেকখানি নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে। হয়তো মনে করতে পারেন অনেকে যে একটা মিডল গ্রাউন্ড তৈরি করা যায় কিনা, ফেব্রুয়ারিতে নির্বাচনটা এগিয়ে আনা যায় কিনা। আমার ধারণা যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বা এই বিষয়ে সম্মতি সরকার বা প্রফেসর ইউনূস দেবেন বা দিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। কারণ আমি যেটুকু সেন্স করতে পারি যে নির্বাচনটাকে তারা যে চক্র, যে ডিপ স্টেট এখন এই সরকার চালাচ্ছে, তারা আসলে নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে যেতে চাইছেন। অনেক রকমের লক্ষ্য আছে। জামাত নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, এনসিপি মনে করছে যে জানুয়ারি মাসে নতুন ভোটার লিস্ট হলে মার্চে যেটা ঘোষণা হবে, সেটা ঘোষণা হলে তরুণ অনেক ভোটার সন্নিবেশিত হবেন, যুক্ত হবেন, তারা সবাই এনসিপির উপরে ঝাঁপিয়ে পড়বে। বিষয়টা এত সহজ নয়। কেউ কেউ হয়তো মনে করছেন যে প্রবাসী ভোটারদের এবার অন্তর্ভুক্ত করা হবে। নিঃসন্দেহে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। ভোট ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, বা যখনই হোক, নতুন ভোটার তালিকা নিয়ম অনুযায়ী হতে হবে, এবং নিয়ম অনুযায়ী হলে নতুন ভোটাররা তাতে যুক্ত হবেন। এক্সপ্যাট্রিয়েট প্রবাসী ভোটাররা যুক্ত হবেন। কেউ হয়তো মনে করছেন প্রবাসী ভোটারদের মধ্যে জামায়াতের সমর্থক অনেক বেশি, সেখানে জামায়াত একটা বড় মাইলেজ পাবে। আমার মনে হয় এই অঙ্কর মধ্যে অনেক রকমের মিসক্যালকুলেশন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, প্রবাসীরা ভোটার হোক, তরুণরা ভোটার হোক, নতুন ভোটার হোক, নতুন ভোটাররা ভোট দেবেন। দেশের সামনে যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয়, নিঃসন্দেহে সামনে আরো অনেক রকমের নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচন আছে, তারা সেখানে ভোট দেবেন। কিন্তু যারা গত 10-15 বছর ভোট দিতে পারেননি, তাদের আগে ভোট দেওয়াটা নিশ্চিত করা হোক। অনেক মানুষ, আমরা সবাই জানি, ভোট দিতে পারেননি, তাদের ভোট দেওয়াটা নিশ্চিত করা হোক। নির্বাচনটা ডিসেম্বর না হলে আসলে কিছু তো ফাংশন করছে না। সরকার জোর গলায় বলতে পারবে না যে আমরা এই সংস্কার করেছি, আমরা ওই বিচারটা করেছি, আমরা এই কাজগুলো করতে পেরেছি। এরকম ভালো কিছু তারা করতে পারছেন বলে তারা জোর গলায় এখন আর বলতে পারছেন না। কাজে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে তারা যদি একটা সেফ এক্সিট নেন, সেটাই আমার মনে হয় সবচেয়ে উত্তম পথ হবে। শেষ করবার আগে বলি, এটা বা টেলিফোন কালচার নিয়ে আমি বলি। আমরা অনেককে ফোন করি, সবচেয়ে ভালো পন্থা হচ্ছে ফোন করবার আগে যদি আপনি টেক্সট করেন যে আপনি তাকে ফোন করতে পারেন কিনা, অথবা আমি এর আগে বলেছি একবারই ফোন কলটা করবেন, না ধরলে দ্বিতীয়বার তৃতীয়বার করবার দরকার নেই। এটা হচ্ছে একটা। ল্যান্ড ফোনে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন আপনি কে, মানে রিসিভারকে জিজ্ঞেস করেন। নিয়ম হচ্ছে, সৌজন্যতা হচ্ছে, যিনি ফোন করবেন তিনি আসলে বলবেন প্রথমে তার নাম, যে আমি এক্স, আমি জিল্লুর, আমি ওয়াই, আমি জেড। এটা হচ্ছে নিয়ম। অনেক সময় দেখবেন সেলফোনে ফোন করে জিজ্ঞেস করে আপনি কোথায়। এটাও একটা অভদ্রতা। আপনি কেন জানতে চাইবেন অপর প্রান্তে যিনি আছেন তিনি কোথায়? আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করে সেলফোনে ফোন করে আপনি কি গুলশানে, আপনি কি গুলিস্তানে, আপনি কি রাজশাহীতে।
এটা একটা অবান্তর প্রশ্ন। একটা সেলফোন, মোবাইল ফোনটা যেখানে যায় সেখানেই থাকে। কাজে এই ধরনের প্রশ্ন না করা বাঞ্ছনীয়। এই এটিকেটগুলো আমাদের একটু সভ্য ভব্য হতে ভূমিকা রাখবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।